সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আমাদের হাতে সময় খুবই কম, দ্রুত আমাদের পড়াগুলো শেষ করে ফেলতে হবে, আবার রিভিশন দিতে হবে, মাইনর অ্যাক্টস পড়তে হবে। পরীক্ষার সময়সূচি বা পরীক্ষার শিডিউল শীঘ্রই দিয়ে দেওয়া হবে। সবাই ভালোভাবে পড়ালেখার প্রতি মনোযোগ দেন। পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল পিআরবি 1943। আমরা এই পিআরবির 1 থেকে 248 পর্যন্ত পড়েছি। গত ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধি আমরা পড়েছি। এই জায়গাগুলো থেকে এখন যত পিআরবি বিধিগুলো পড়ানো হবে সবগুলো ইম্পর্টেন্ট, লিখিত প্রশ্ন হওয়ার মতো। পিআরবি 243 পড়েছিলাম, এজাহার বা এফআইআর, এটা লিপিবদ্ধ কে করবে? কতে থানার ওসি স্যার করতে হবে, খতে ওসি স্যার না পারলে অধস্তনকে দিয়ে করাতে হবে, তবে সিল স্বাক্ষর ওসি স্যারের দিতে হবে। গতে এইবার মামলাটা রুজু করতে হবে এবং তদন্তের ব্যবস্থা করতে হবে। ঘতে ঘোড়ার ডিম, অর্থাৎ মিথ্যা ও গুজব সংবাদ যদি আসে প্রথমেই মামলা নেওয়া যাবে না, নর্মালি জিডি করা যাবে। জিডি করে এইটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান শুরু করবে। যদি সত্য প্রমাণিত হয় তাহলে মামলা নেওয়া যাবে। তারপরে উমতের টেলিফোনে যদি কেউ সংবাদ দেয়, সংবাদদাতাকে থানায় আসতে বলতে হবে। যদি না আসে তাহলে সেটাও সত্য মিথ্যা যাচাই করে পরবর্তীতে যদি তাকে না পাওয়া যায় পুলিশ নিজে বাদী হয়ে এই মামলাটা করতে পারবে, যদি মামলা নেওয়ার মতো হয়। চতে চিকিৎসাপত্র, অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে চিকিৎসাপত্র আসবে তারপর মামলা নেবেন, এরকম হবে না। অর্থাৎ চিকিৎসার পর্যন্ত আপনি চিকিৎসাপত্রের জন্য আপনি মামলা নেওয়া বিরত রাখা যাবে না। আমলযোগ্য মামলা সংগঠিত হলেই ইউ মাস্ট হ্যাভ টু টেক কেস, আপনাকে মামলা নিতে হবে। আর ছতে একজন কনস্টেবল দায়িত্ব থাকলে সে কি করবে? এজাহারটা প্রথমে গ্রহণ করবে, যে দিয়েছে তার স্বাক্ষর নেবে, এটার সারাংশ জেনারেল ডায়েরিতে লিখবে, তারপর ওসি স্যারকে জানাবে। গুরুতর প্রকৃতি হইলে আসামি গ্রেপ্তারের ব্যবস্থা করতে পারবে। বর্গের যতে হচ্ছে একবার যদি মামলা রুজু হয়ে যায় থানা অফিসার কর্তৃক সেই এফআইআর আর বাতিল করা সম্ভব হবে না। 244 প্রতিটা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা নিতে হবে। 244-এর ক। আর 244-এর খ, পুলিশ অফিসার যদি পাবলিকের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে এএসপি টু আপওয়ার্ড অফিসারের অনুমতি নিতে হবে। আর 244-এর গ, পাবলিক যদি পুলিশের বিরুদ্ধে মামলা করে। 245 ম্যাজিস্ট্রেট যদি কোনো আমলযোগ্য অপরাধ গ্রহণ করে থানায় দেয়, থানাকে তদন্তের নির্দেশ দেয়, তাহলে সেটাকে এফআইআর হিসেবে গণ্য করে সেটা তদন্ত করে
ওই যে ম্যাজিস্ট্রেট যে নির্ধারিত দিন দিয়ে দিছে, সময় দিয়ে দিছে, সেই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। আর যদি না পারে তাহলে সেটার ব্যাখ্যা করতে হবে। 246 এই মুহূর্তে যারা ক্লাসে আছেন প্রত্যেকে অ্যান্সার করেন। এজাহার কয় কপিতে লিপিবদ্ধ হয় এবং কয় জায়গায় পাঠানো হয়? আমি এটা বলবো না, আপনারা এটা পারবেন। 246 আর 247 চোরাই মালের তালিকা, যার ঘর চুরি হয়েছে তার কাছ থেকে গ্রহণ করতে হবে, তার কি কি হারাইছে বা নিয়ে গেছে। আর 248 অর্থাৎ এত ফোন দেয়, এখতিয়ারের বাইরে, এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধের সংবাদ যদি আপনার কাছে আসে, কি করবেন? জরুরি আপনার টেলিগ্রাফের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে অথবা জরুরি চিঠির মাধ্যমে এটা সেই থানায় প্রেরণ করবেন। আর যদি গুরুতর প্রকৃতির হয়, আপনি আসামি ধরার ব্যবস্থা করতে পারবেন। একই অপরাধে যদি 2 জায়গায় মামলা হয়, তাহলে যে কোনো একটা থানা ফাইনাল রিপোর্ট দিবে, তো সেটা এসপি স্যারের আদেশের অপেক্ষা করতে হবে, অর্থাৎ এসপি স্যারের আদেশের জন্য এসপি স্যারের কাছে আবেদন করতে হবে। এজাহার যে 3 কপিতে লিপিবদ্ধ হয় কার্বন যোগে, এই 3 কপির নাম জানেন আপনারা? 3 কপির নাম হচ্ছে, প্রথম কপির নাম হচ্ছে মূল কপি, দ্বিতীয় কপির নাম হচ্ছে প্রথম কার্বন কপি, তৃতীয়টার নাম হচ্ছে দ্বিতীয় কার্বন কপি। মূল কপি, প্রথম কার্বন কপি, দ্বিতীয় কার্বন কপি, মানে কার্বন কপি 2টা আর মূল কপি 1টা। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, অনেক শেখার মতো আমরা কিছু পিআরবি পড়ব। খুবই মনোযোগ দিয়ে শুনবেন যারা প্রমোশন পেতে চান। আর যারা প্রমোশন পেতে চান না, তারা একটু পর চলে যাইয়েন ক্লাস থেকে, আই হ্যাভ নো অবজেকশন। শুধু নট অনলি প্রমোশন, বাট আমাদের জানতে হবে। আপনি যখন আইন জানবেন, তখন আপনার মধ্যে এমন একটা কনফিডেন্স কাজ করবে, আইন জানলেই আপনার মধ্যে কনফিডেন্স কাজ করবে, আপনার চাকরিটা সহজ হয়ে যাবে, জাস্ট সহজ হয়ে যাবে, একদম সহজ। আমাদের এই আরআরএফ, বরিশাল আরআরএফে 5ই আগস্টের পরে অনেক সিনিয়র কনস্টেবলদেরকে যে সারা বাংলাদেশে এক্সচেঞ্জ করা হয়েছে, পরিবর্তনে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এই মুহূর্তে পুলিশ লাইন্সে আমাদের আরআরএফে অনেক সিনিয়র কনস্টেবলরা আছে, অনেক সিনিয়র, প্রায় চাকরি শেষ বা 2 বছর 5 বছর আছে। তো তারাও কিন্তু সমানে ওই ম্যাগজিন ডিউটি করে, এলপিওন ডিউটি করে। আপনি ভাবেন তো, আপনার এখন না হয় খুবই অল্প বয়স, আপনি যে ডিউটি দিচ্ছে আপনি করে ফেলতেছেন। আপনি ভাবেন তো, আপনি কি ওই বয়সে গিয়েও কি এটা করতে ইচ্ছা করবে? বলেন তো, আদৌ কি এই ইচ্ছাটা করবে? আপনার শরীরে কুলাবে বা ভালো লাগবে? এটা কিন্তু ভালো লাগবে না। একটু বোঝার চেষ্টা করেন, একটু মাইন্ডসেটটা তৈরি করেন। আপনি 2 বছর পর, 5 বছর পর আপনি কোন জায়গায় দেখতে চান? জাস্ট এতটুকু চিন্তা করেন যে 2 বা 5 বছর পরেও কি আমি সেম থাকবো, মানে একই জায়গায় আমি থাকবো, একই পজিশন, একই অবস্থা, সেই একই রোটেশনের ডিউটি, 2-4 ঘন্টা পর পর খালি ডিউটি, এর মধ্যেই কি আমি থাকবো? সেই বড় একটা চায়না রাইফেলেই কি আমি বহন করতে থাকবো? একটু ভাবেন তো, এরকম মাইন্ডসেট তৈরি করেন। এই মাইন্ডসেটে হয় কি, আমি কিন্তু এরকম একটা মাইন্ডসেট তৈরি করছিলাম। জাস্ট আমি 1 বছর শুধু 9 মাস পড়েছিলাম প্রথমবার, যে আমি এইভাবে নিজেকে আর দেখতে চাই না। অন্তত চায়না রাইফেলটা এবং সেন্টি ডিউটি, 2টা জিনিস থেকে আমি মুক্তি চাই, নাথিং এলস। আমি আর কিছু চাই না। এই 2টা জিনিস যদি আপনার লাইফে না থাকে, আপনার এই চাকরিটা কত সহজ হবে একটু ভাবেন। আমি আর কিছু বললাম না। সো এইভাবে নিজেকে
একটা মাইন্ডসেট তৈরি করেন, নিজেকে একটা টার্গেট দেন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, nobody can change yourself. You have to change yourself. সো থ্যাংক ইউ সো মাচ যারা ক্লাসে আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পিআরবি দেখব। পিআরবি 250 বিধি, সবাই একটু খেয়াল করেন, একটু মনোযোগী হন। পিআরবি 250-এ বলা হয়েছে হইচই বিজ্ঞপ্তি, হইচই বিজ্ঞপ্তি, চিৎকার নোটিশ, শোরগোল নোটিশ, হিউ অ্যান্ড ক্রাই নোটিশ, মানে সব জায়গায় একটা হইচই পড়ে গেছে, মানে বিশাল একটা। অনেক ডাকাত আসে না, এই ডাকাত আসছে, ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে, একটা হইচই আলোড়ন তৈরি হয়ে গেছে। ঠিক এটা হচ্ছে হইচই বিজ্ঞপ্তি। কোনো একটা চোরাই মাল অথবা ডাকাতির মাল উদ্ধার করার জন্য, পেশাগত বড় বড় মাদক পাচারকারীকে গ্রেপ্তার করার জন্য, বা বড় ধরনের একজন 7 মার্ডারের একজন আসামি কোর্ট থেকে কারাগারে নেওয়ার সময় পালিয়ে গেছে, এই আসামিকে গ্রেপ্তার করার জন্য। অর্থাৎ বড় বড় ক্ষেত্রে, যেমন বড় ধরনের একটা চুরি হয়েছে, একটা জাহাজের প্রায় কোটি কোটি টাকার মাল চুরি হয়েছে, একটা ডাকাতি হয়েছে, সেখানেও তো অনেক লক্ষ লক্ষ টাকার মাল চুরি হয়ে গেছে। এই মালামালগুলা উদ্ধার করতে হবে। এখন এই মালামালগুলো যারা চুরি করেছে, কি চুরি যেখানে চুরি হয়েছে ওখানে কি তারা বসে আছে মালামালগুলো নিয়ে? না, তারা তো মুভমেন্ট করেছে, যে কোনো জায়গায় চলে গেছে তারা, তো তাদেরকে তো ধরতে হবে। যে থানার মধ্যে চুরি হয়েছে এই থানায় তো তারা নাই এখন। একজন বড় কুখ্যাত মাদক পাচারকারী, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন সে তো এই থানা এলাকার মধ্যে নাই, সে তো যে কোনো থানায় জেলায় চলে গেছে। এরকম যে কোনো চোরাই মাল হোক, ডাকাতির মাল হোক, বা পেশাগত মাদক পাচারকারী অথবা বড় ধরনের অপরাধী, পলাতক আসামি, এদেরকে গ্রেপ্তার করার জন্য বা উদ্ধার করার জন্য পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী জেলা, রেলওয়ে থানা, সকল থানার ওসি বরাবর, অর্থাৎ অফিসার ইনচার্জ বরাবর বিপি ফরম নং 18 মূলে যে নোটিশটা জারি করা হয়, বিপি ফরম 18 মূলে একটা নোটিশ জারি করা হবে। এই নোটিশটাকে বলা হবে হইচই নোটিশ বা হইচই বিজ্ঞপ্তি, বা চিৎকার নোটিশ বা শোরগোল নোটিশ। ইংরেজিতে এটাকে বলা হয় হিউ অ্যান্ড ক্রাই নোটিশ। আর একবার বোঝেন, কোনো চোরাই মাল বা ডাকাতি মাল উদ্ধার করার জন্য, পেশাগত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করার জন্য, কোনো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য, এই ধরনের কাজে কি পার্শ্ববর্তী থানা, জেলা, রেলওয়ে থানা, সমস্ত থানার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বরাবর বিপি ফর্ম 18, প্রিন্স হৃদয় ক্লাসে থাকলে বিপি ফর্মটা লিখে দাও, বিপি ফর্ম 28 মূলে যে নোটিশটা জারি করা হয় বা ইস্যু করা হয় সেটা হচ্ছে এই হইচই নোটিশ বা হইচই বিজ্ঞপ্তি। বিপি ফর্ম 18 ছিল মফস্বল ডায়েরির। আবার আমরা বিপি ফর্মগুলো নিয়ে আসি। বিপি ফর্ম 10 কমন সার্টিফিকেট সিসি, বিপি ফর্ম 18 মফস্বল ডায়েরি, বিপি ফর্ম 27 এফআইআর, আর বিপি ফর্ম 28 হইচই বিজ্ঞপ্তি। তাহলে এই হইচই বিজ্ঞপ্তিটা কে ইস্যু করবে, কে প্রথম এটা লিখবে, কে? থানার ওসি লিখবে। কোন থানার ওসি? যে থানায় ঘটনা ঘটছে সেই থানার ওসি একটা হইচই বিজ্ঞপ্তি লিখবে বা ইস্যু করবে। তা অর্থাৎ যে ওসি, যে থানায় মামলা হয়েছে, যে ওসি স্যার এই এফআইআর বা মামলা রেকর্ড করছে, মামলা লিখছে, ওই ওসি স্যারেই এই
হইচই বিজ্ঞপ্তি লিখবেন, প্রস্তুত করবেন। তাহলে যদি এমসিকিউ আসে, নিচের কোন পদের অফিসার অথবা নিচের কোন ব্যক্তি হইচই বিজ্ঞপ্তি প্রস্তুত করবেন, থাকবে অপশন থানার ইন্সপেক্টর, পুলিশ সুপার, অথবা থাকবে যিনি মামলা রেকর্ড করেছেন সেই অফিসার, আর একটা থাকবে কোনোটি নয়। তাহলে যে ওসি স্যার মামলা রেকর্ড করেছেন তিনি হইচই বিজ্ঞপ্তি প্রস্তুত করবেন। তাহলে এক ওসি স্যার হইচই বিজ্ঞপ্তি প্রস্তুত করে অন্যান্য থানা জেলায় পাঠিয়ে দিবেন। তাহলে এটা কিভাবে পাঠাবে? ডাকযোগে প্রেরণ করতে হবে। হইচই বিজ্ঞপ্তি ডাকযোগে প্রেরণ করতে হবে। এখন হইচই বিজ্ঞপ্তি পাওয়ার পর এক ওসি স্যারের যে থানায় মামলা হয়েছে সেই ওসি স্যার হইচই বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে ডাকের মাধ্যমে। এখন আপনি হচ্ছেন অন্য থানার ওসি, আপনি কি করবেন? রিসিভ করবেন। তাহলে আমরা যখন একটা চিঠি পাঠাই দেই, আপনি যদি পাঠান তাহলে আপনি কি রেজিস্টারে দেবেন? ডিসপাস রেজিস্টারে, মানে পাঠাইয়া ডিসপাস, এটাকে ডিসপাস করে দিলাম। যিনি পাঠাবেন তিনি লিখবেন ডিসপাস রেজিস্টারে, আর যিনি এটা গ্রহণ করবে, গ্রহণ ইংরেজি কি? রিসিভ করা। তাহলে যে ওসি স্যার এই হইচই বিজ্ঞপ্তি রিসিভ করবেন তিনি রিসিভ রেজিস্টারে লাল কালিতে লিখবেন এবং জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে। তাহলে হইচই বিজ্ঞপ্তি যে অফিসার ইনচার্জ গ্রহণ করবেন, গ্রহণ করার পর তার দুইটা কাজ, এগুলা থেকে এমসিকিউ আসবে। এই যে লাল কালি, এই সেই ভক্কর জক্কর, দুইটা কাজ। একটা হচ্ছে রিসিভ রেজিস্টারে লাল কালিতে লিখতে হবে, রিসিভ রেজিস্টারে লাল কালি দিয়ে লিখতে হবে এবং জেনারেল ডায়েরিতে লিখতে হবে যে পার্শ্বলিখিত সময় অমুক অমুক থানা থেকে এই হইচই বিজ্ঞপ্তি রিসিভ করা হইল, পরবর্তী কার্যক্রম করার জন্য তৎপর রইলাম। তাহলে কিসে কিসে হবে? প্রিন্স হৃদয় তুমি কমেন্ট করো। হইচই নোটিশ পাওয়ার পর লেখো যে ওই ওসি স্যার কী করবে? 1 নম্বরে লেখো লাল কালিতে রিসিভ রেজিস্টারে লিখবে, এভাবে লেখো লাল কালি দিয়ে রিসিভ রেজিস্টারে লিখবে। আর 2 নম্বরে লেখো জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে। এখন যে থানার ওসি স্যার এই রিসিভ করলো হইচই বিজ্ঞপ্তিটা, মনে করেন একটা বড় ধরনের একজন মাদক পাচারকারী, এর নামে মামলা হয়েছে, তো সে কি করছে? এর জন্য হইচই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ইস্যু করা হয়েছে। এখন যে থানার ওসি স্যার এই বিজ্ঞপ্তিটা পাইছে তিনি কি করবে? তার থানার যত অফিসার ফোর্স আছে রোল কল নিয়ে তাদেরকে বলবে যে শোনেন এই রকম একজন মাদক পাচারকারী হয়তো আমাদের থানা এলাকার মধ্যে গা ঢাকা দিয়ে আছে, প্রত্যেকে একে ধরার চেষ্টা করেন, ঠিক আছে? যেখানেই পাবেন সেখানেই গ্রেপ্তার করবেন এবং থানা এলাকায় যত চৌকিদার দফাদার আছে তাদেরকেও বলবেন। তাহলে 2 জনকে বলবে, থানার অফিসার ফোর্সকে বলবে এবং থানা এলাকায় চৌকিদার দফাদারকে বলবেন। তাহলে হইচই নোটিশ পাওয়ার পর এটা করবেন। এবং এবার হইচই নোটিশের যে বিষয় এটা অনুসন্ধান করার পরে একটা কি করবেন? ওসি স্যার একটা প্রতিবেদন তৈরি করে সেটা যে থানার ওসি পাঠাইছিল তার কাছে পাঠাবেন। এখন এই হইচই নোটিশ পাওয়ার পরে
অফিসার ফোর্সদেরকে, চৌকিদার দফাদারকে জানাইলো। জানানোর পর সেই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হলো। তাহলে পিআরবিতে বলা হয়েছে যদি গ্রেপ্তার করতে পারে তাহলে যিনি গ্রেপ্তার করছে তাকে পুরস্কৃত করতে হবে। কত টাকা দাম? তাহলে এই আসামি বা মালামাল যিনি উদ্ধার করে দিবে সাথে সাথে তাকে পুরস্কৃত করতে হবে। এ হচ্ছে আমাদের হইচই বিজ্ঞপ্তির আদ্যপান্ত। আজকে একদিন শিখবেন আর কোনোদিন যাতে ভুলে যাওয়া না লাগে। তাহলে হইচই বিজ্ঞপ্তি কি, কেন এটা জারি করা হয় বা ইস্যু করা হয়? চোরাই মাল উদ্ধারের জন্য, ডাকাতির মাল উদ্ধারের জন্য, কোনো বড় মাদক পাচারকারীকে গ্রেপ্তার করার জন্য, পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য, পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী জেলা, সীমান্তবর্তী থানা জেলায় অর্থাৎ সব জায়গায় প্রত্যেক থানার ওসি বরাবর বিপি ফরম 28 মূলে যে নোটিশ ইস্যু করা হয় সেটা হচ্ছে হইচই নোটিশ। তাহলে এটা কে প্রস্তুত করবেন? এইটা যে ওসি স্যার মামলা রেকর্ড করেছেন তিনি এটা প্রস্তুত করবেন, প্রস্তুত করে ডাকযোগে প্রেরণ করবেন। ডাকে পাঠাই দিয়েছে, এইবার রিসিভ যিনি করবে তিনি রিসিপ্ট রেজিস্টারে লাল কালি দিয়ে লিখবেন এবং জেনারেল ডায়েরিতেও নোট দিবেন। এবার এটা পাওয়ার পর কি করবে? এটা খালি ওসি স্যার নিজে জানলে হবে না, এটা তো কমন সেন্স। এই সবাইকে ডাকো তো, একটা রোল কল নিতে হবে তাড়াতাড়ি, সবাইকে এক জায়গায় দাঁড় করাও। ডিউটি অফিসারকে বলবে সবার রোল কল ডাকেন, সবাইকে অল্প একটু কথা আছে, সবাইকে ডাকবে। তারপর এই হইচই বিজ্ঞপ্তির কথা জানাবেন যে এরকম এরকম একটা বিষয় হয়েছে, এবং চৌকিদার দফাদারকেও জানাবেন যে আপনারা যেখানেই পাবেন এই লোককে গ্রেপ্তার করবেন বা এই মালামাল উদ্ধার করবেন। এরপর হইচই নোটিশের বিষয়টা তদন্ত করলো, বা যদি কিছু নাও পায় তাও প্রতিবেদন দেবে, আর যদি পায় সেইভাবে প্রতিবেদন দিবে ওসি স্যারে। আর যিনি আসামি ধরে দেবে তাদেরকে পুরস্কৃত করতে হবে। এই হচ্ছে হইচই বিজ্ঞপ্তি, শোরগোল নোটিশ, চিৎকার নোটিশ, আর হচ্ছে হিউ অ্যান্ড ক্রাই নোটিশ। এগুলো পড়াইতে নিজে বোঝা এক জিনিস এবং অন্যকে বোঝানো অনেক কষ্টকর, বুঝছেন? প্রত্যেকে একটু কমেন্ট করেন তো এটা বুঝতে পারছেন কিনা, বা আর বাকি আছে কিনা, বা আবার বলা লাগবে কিনা। এমএসটি রিপা আক্তার কোথায় আজকে? পিআরবি 251। কোনো একটা বুড়া লোক, খুবই কৃপণ কিপটা একটা বুড়া লোক, গ্রামের একটা ছোট ঝুপড়ি ঘরে থাকতো। তার ঘরে অনেক জিনিসপত্র ছিল, জায়গা জমিও ছিল, কিন্তু কাউকে সে দেয় নাই, পোলামাইয়া বউটু কিছু নাই। হঠাৎ বুড়া লোকটা এই মারা গেছে। এখন এই যে বুড়া লোকটা যে মারা গেল, এর যে এই যে স্থাবর ঘরের জিনিসপত্র বা জায়গা জমি, এগুলো কি হবে এখন? এটা তো এখন তো কেউ দাবিও করতে পারবে না, কারণ পোলামাইয়া পৃথিবীতে কেউ ছিল না। সে কিপটামি করে করে না খাইয়া জমাইছিল, আজকে সে মারা গেছে। পিআরবি 251-তে বলছে এরকম কোনো দাবিদার বিহীন যদি কোনো সম্পত্তি থানার ওসি স্যার যদি জানতে পারে যে তার থানা এলাকায় কোনো ব্যক্তি উইল করে নাই, কেউ অর্থাৎ কাউকে দিয়ে যায় নাই, দিয়ে না অর্থাৎ না দিয়েই এই সকল অস্থাবর সম্পত্তি রেখে তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন, তখন এবং এই সম্পত্তির কোনো দাবিদার কেউ নাই, তাহলে
এই ওসি স্যার ঘটনাস্থলে যাবেন, সম্পূর্ণ সম্পত্তি একটা তালিকা তৈরি করবেন এবং বিপি ফরম 29-এ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। পুলিশের কাজ কিন্তু আপনি যতই যা করেন, আপনার কাজ কিন্তু ওই কোর্ট পর্যন্ত পৌঁছাই দেওয়া। এরপর সমস্ত কার্যকলাপ অ্যাকশন কোর্ট আদালত ডিসাইড করবে। আপনি মামলা গ্রহণ করেন, তদন্ত করেন, তল্লাশি করেন, আসামি ধরেন, মালামাল উদ্ধার করেন, সব কিন্তু এই কোর্টে পৌঁছাই দেওয়া পর্যন্ত আপনার কাজ, পরে কিন্তু আপনার কাজ নাই। তাহলে এই দাবিদারবিহীন সম্পত্তি তালিকা তৈরি করে আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। সোহাগ মিস্ত্রি, তুমি কি এখন ক্লাসে জয়েন করেছো? আমরা 250 পিআরবি হইচই নোটিশ পড়াইছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, লিখিত প্রশ্ন আসার মতো। যদি এটুকু না শুনে থাকো, আগামীকাল রেকর্ড ক্লাসের প্রথম থেকে শুনে নিও। 252 পিআরবি, শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিক বা দখলকারীদের প্রতি হুঁশিয়ারি নোটিশ। হুঁশিয়ারি নোটিশ অর্থাৎ কোনো একটা জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। পুলিশ এইটা জানার পরে পুলিশ কিন্তু গিয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গা জমি ভাগ করে দিতে পারবে না, বা জায়গা জমি ভাগ করে দেওয়া বা জায়গা জমির সংক্রান্তে নাক গলানো, এইটা কিন্তু পুলিশের কাজ না। পুলিশ জায়গা জমি বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না না না। আপনারা যারা নতুন এএসআই হবেন, দুই পাশে 2টা র্যাঙ্ক লাগাবেন, তারপর R15-এ উঠবেন, ভুম ভুম করে আপনারা একটা খবর পাইলেই চলে যাবেন, যাই হ্যাডাম দেখান শুরু করবেন। আমি এএসআই নিরস্ত্র অমুক, কি হয়েছে আমার কাছে দেন, দলিল দেন, পর্চা দেন, আমি এখনই মেপে ঝেপে ভাগ করে দিচ্ছি, সমস্ত দ্বন্দ্ব আজকে অবসান করে দিচ্ছি। নো নো, পুলিশ জায়গা জমি সংক্রান্তে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ইটস নট ইউর ওয়ার্ক, ইটস নট ইউর বিজনেস, এটা আপনার কাজ নয়। তাহলে আপনার কাজ কি? এই জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে যেন কোনো মারামারি বা এই ধরনের মারামারি দাঙ্গা হাঙ্গামা যেন না হতে পারে, না হতে পারে, সেজন্য যাতে শান্তি ভঙ্গ, আইন শৃঙ্খলা ভঙ্গ না হতে পারে, সেজন্য থানার ওসি স্যার নিজে অথবা সর্বনিম্ন এএসআই সর্বনিম্ন এএসআই পদের অফিসার বিপি ফরম 32 মূলে একটি নোটিশ জারি করবে। এইটা হচ্ছে হুঁশিয়ারি নোটিশ। তাহলে হুঁশিয়ারি নোটিশ সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার জারি করতে পারেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলেও দ্রুত অ্যান্সার করেন। হুঁশিয়ারি নোটিশ সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার জারি করতে পারেন? পিআরবি 252 হুঁশিয়ারি নোটিশ সর্বনিম্ন এএসআই নিরস্ত্র যারা আছে তারা জারি করতে পারে। হুঁশিয়ারি নোটিশ 2 কপি ইস্যু করতে হবে, 2 কপি। খুব সুন্দর একটা এমসিকিউ। হুঁশিয়ারি নোটিশ 2 কপি ইস্যু করতে হবে। যার নামে জারি করা হয়েছে তাকে 1 কপি দিয়ে দ্বিতীয় কপিতে তার স্বাক্ষর আনতে হবে, ঠিক সমনের মতো। একদম দিন তারিখ দিয়ে, তারিখ এবং সময় দিয়ে স্বাক্ষর নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই এইভাবে দ্রুত অ্যান্সার করবেন, আপনার মাথায় ঢুকে যাবে। তাহলে হুঁশিয়ারি নোটিশ কয় কপি ইস্যু করা হয়?
সবাই অ্যান্সার করেন। হুঁশিয়ারি নোটিশ কয় কপি ইস্যু করা হয়? হুঁশিয়ারি নোটিশ 2 কপিতে ইস্যু করতে হবে। আর সর্বনিম্ন এএসআই এটা জারি করতে পারবে। কোন উদ্দেশ্যে জারি করবে? জায়গা অর্থাৎ স্থাবর সম্পত্তি নিয়ে যাতে শান্তিভঙ্গ না হতে পারে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আইনশৃঙ্খলা অবনতি না হতে পারে, সেই জন্য এটা ইস্যু করা হয়। হুঁশিয়ারি নোটিশ কয় কপি? 2 কপি। তাহলে আপনি এএসআই স্থাবর সম্পত্তি নিয়ে দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আগেভাগেই একটা হুঁশিয়ারি নোটিশ আপনি জারি করে আসলেন। তাহলে আপনি একজন সরকারি পুলিশ অফিসার, আপনি একটা নোটিশ জারি করে আসলেন। এখন এই নোটিশ জারি করার পর এইটা যদি কেউ ভঙ্গ করে, তাহলে দণ্ডবিধির কত ধারায় অপরাধ হবে? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবেন সে হচ্ছে আজকের ক্লাসের ব্রিলিয়ান্ট। তাকে এই 2nd জেনারেশনের এই যে এয়ারপড প্রো এইটা গিফট করা হবে। সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত নোটিশ বা আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে দণ্ডবিধির কত ধারায় তার শাস্তি হবে এটা আমরা অনেকবার পড়াইছি। 2nd জেনারেশনের এই এয়ারপড প্রো তাকে ইনস্ট্যান্ট ক্লাস শেষে গিফট করা হবে। এই আমি রেখে দিলাম। তবে আমি মনে মনে চাইবো যেন কেউ অ্যান্সারটা না দিতে পারে, তাহলে আমার এটা হাতছাড়া হয়ে যাবে। আমাদের ক্লাসে আমিনুর রহমান নামে একজন নতুন আজকে ভর্তি হয়েছে। সে ইউটিউবে আমার ক্লাস দেখে তার নাকি ভালো লেগেছে, তিনি আমাদের ক্লাসে আজকে জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে আমি খেয়াল করিনি এত সময়। আপনাকে স্বাগতম ক্লাসে জয়েন করার জন্য। আজকের বিজয়ী আমাদের আমিনুর রহমান ভাই। তিনি সুদূর গাইবান্ধা জেলায় কর্মরত আছে, যদি আমি ভুল না করি। তা আমি চেষ্টা করব আগামীকাল এইটা গাইবান্ধায় কুরিয়ার করার জন্য। এমডি নাহিদ নিশান, আপনি আপনার নিশান ভুল দিকে তাক করেছেন। এটা হবে দণ্ডবিধির 188 ধারা। 188 ধারায় ছিল সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ যদি কেউ অমান্য করে। তাহলে আপনি পুলিশ অফিসার, আপনি গিয়ে একটা নোটিশ জারি করে আসছেন যে এই সবাই শুনে রাখো, এই জমি নিয়ে বিরোধ, এইখানে কেউ আর প্রবেশ করবে না, আদালতে এটা মীমাংসা না হওয়া পর্যন্ত কেউ এখানে এই জমিতে আসতে পারবে না, জমিতে কোনো কাজ করতে পারবে না, স্টে অর্ডারের মতো। এটা জাস্ট একটা হুঁশিয়ারি নোটিশ। এটা ভঙ্গ করলে দণ্ডবিধির 188। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের পিআরবি 254, পিআরবি 254 বিধি, অর্থাৎ যেটায় যে সকল মামলায় এফআইআর রুজু হয় নাই, অর্থাৎ আমলের অযোগ্য মামলা। আমলের অযোগ্য মামলার তদন্ত ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী করা হয়? এমডি নাহিদ নিশান, আপনি অ্যান্সার করেন। আমল অযোগ্য মামলার তদন্ত ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? আমলযোগ্য হচ্ছে 154 আর আমলের অযোগ্য হচ্ছে 155। আমলের অযোগ্য মামলার তদন্তের
তিনটা অপশন ছিল, 1 2 3, 155 1, 155 2, 155 3। একে বলা হয়েছিল আমলের অযোগ্য, মানে ছোট অপরাধ। ছোট অপরাধের খবর যদি কেউ নিয়ে আসে, প্রথমে জিডি করতে হবে এবং কি করবে, ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে হবে। জিডি প্লাস ম্যাজিস্ট্রেট। এরপরে আমলের অযোগ্য মামলা তদন্ত করা যাবে না চাইলেই, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যাবে না। এজন্য ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করতে হবে 155(2), আর 155(3) ছিল ম্যাজিস্ট্রেট যখন অনুমতি দিবে তখন আমলের অযোগ্য মামলা ঠিক আমলযোগ্য মামলার মতোই তদন্ত করতে হবে। এটা ছিল 155-তে। তো সেই যে 155 ধারার যে আমলের অযোগ্য মামলার তদন্তটা করলেন, করার পরে আপনি যেটাই পাইছেন সত্য মিথ্যা, সেটা তো একটা রিপোর্ট দিতে হয়। এই রিপোর্টটা দিবেন আপনি এই পিআরবি 254 বিধি অনুযায়ী। আমরা যে আমলযোগ্য 154 আমলযোগ্য মামলার রিপোর্ট দিছিলাম কততে, হয় চার্জশিট নইলে ফাইনাল রিপোর্ট, ফৌজদারির 173 ধারাতে দিয়েছিলাম। কিন্তু আমলের অযোগ্য মামলার যে ফলাফল, যে আমরা যেটা পাইছি, সেই রিপোর্টটা দিব পিআরবি 254 বিধিতে। অর্থাৎ যে সকল আদালতের অনুমতি নিয়ে যে আমলে অযোগ্য মামলা তদন্ত করার পরে আদালতে যে রিপোর্ট দেওয়া হয়, সেইটা হচ্ছে নন এফআইআর প্রসিকিউশন দাখিল। এই নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয় এই 254 পিআরবিতে। আপনারা কি 254 পিআরবি বুঝতে পারছেন? প্রত্যেকে একটু কমেন্ট করেন। আমলযোগ্য মামলার রিপোর্ট দেওয়া হয় 173-এ, ওই যে চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট। আর আমলের অযোগ্যটা সেইটা দিতে হবে পিআরবি 254, আর 268 সামনে আছে, আমরা সেটা পড়ব। সবাই কি বুঝতে পারছেন? নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয় নন এফআইআর, অর্থাৎ নন এফআইআর অর্থাৎ এফআইআর হয় নাই, অর্থাৎ মামলা রুজু হয় নাই, এমন ধরনের অভিযোগ তদন্ত করে এই 254-তে রিপোর্ট দিতে হবে। এখন একটা খুবই ছোট, দারুণ, ইম্পর্টেন্ট, খুবই নেসেসারি এবং খুবই ইজি, সহজ এবং বরফের মতো নরম একটা পিআরবি পড়ব, যেটা পরীক্ষায় আসার মতো, যেটা একদম আকাশের মতো ছোট, রক্তের মতো সাদা এবং পরীক্ষায় আসার মতো। পিআরবি 255 বিধি। থানা অফিসারের দায়িত্ব কর্তব্য। সুন্দর একটা পিআরবি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা থানায় যত মামলা হয়, আজকে জেনে রাখেন, একটা থানায় যত মামলা হবে,
একটা মামলা তদন্তের দায়িত্ব একমাত্র থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি স্যারের। তাহলে থানায় যত মামলা হয় সকল মামলা তদন্ত করার দায়িত্ব থানার ওসি স্যারের, অফিসার ইনচার্জের। এখন থানায় তো অনেকগুলো মামলা হয়, ওসি স্যার সবগুলো মামলার তদন্ত একলা করতে পারবে? এটা কি সম্ভব? তাহলে 255 ক এবং খ দুইটা উপধারা আছে, খুব সুন্দর করে আজকে মুখস্থ করে নেন। কতে বলা হয়েছে সকল থানায় যত মামলা হবে সকল মামলা তদন্তের দায়িত্ব থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ইন্সপেক্টর বা থানার ওসি স্যারের। কিন্তু কি করবে এবার 255 খতে বলছে অনিবার্য জরুরি পরিস্থিতি ছাড়া সাব ইন্সপেক্টরের নিচের কাউকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। অর্থাৎ অনেকগুলো মামলা হয়, ওসি স্যার সবগুলো তো একলা পারবে না, তাহলে কি করবে উনি সর্বনিম্ন সাব ইন্সপেক্টর SI সাব ইন্সপেক্টরকে মামলার দায়িত্ব দিতে পারবে মামলা তদন্ত করার জন্য। দুইশো 255 খ মানে কি 1 2 ক খ 2, তাই 255 খতে দুইটা কথা। একটা হচ্ছে SI এর SI সাব ইন্সপেক্টরের নিচের কাউকে মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া যাবে না, তবে ওই যে দুইটা কথা, তবে ASI সহকারী সাব ইন্সপেক্টর, আমরা ওই যে পড়েছিলাম PRB 207 গ ASI দায়িত্ব কর্তব্য, 207 গতে কি পড়েছিলাম ওসি স্যারের অনুপস্থিতিতে এবং SI স্যারেরা যদি কেউ না থাকে তখন ASI থানার দায়িত্বে থাকতে পারবে অর্থাৎ ওসি হিসাবে দায়িত্ব পালন করতে পারবে। ASI থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করতে পারবে PRB 207 গ ক খ গ। তাই 255 খতে বলা হয়েছে যদিও SI সাব ইন্সপেক্টরের নিচের কাউকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না, তবে ASI যখন PRB 207 গ অনুযায়ী থানার ওসির দায়িত্বে থাকবেন তখন এই ASI-কে তদন্ত কার্যে নিয়োগ করা যেতে পারে। অর্থাৎ তখন এই ASI তিনিও মামলা তদন্ত করতে পারবে। কোন সময় পারবে? PRB 207 গ অনুযায়ী যখন তিনি ওসির দায়িত্বে থাকবে। অর্থাৎ ASI-র উপরের কোনো অফিসার সবাই কেউ থানায় নাই, তখন তিনি ওসি হিসেবে গণ্য হবে, ঠিক তখন ASI মামলা তদন্ত করতে পারবে। তাহলে 255 গতে আমরা তিনটা লোক পাইলাম। একটু বোঝার চেষ্টা করেন ভাই, বুঝে পড়লে আপনাকে কেউ আটকাইতে পারবে না, কেউ না। আমি পড়ার সময় এইভাবে আপনি জিস্ট মূল বিষয়গুলো খুঁজে বের করবেন। তিনটা লোক পাইলাম, একজন ওসি, একজন সাব ইন্সপেক্টর, একজন ASI। তাই কতে বলা হয়েছে সকল মামলা তদন্তের দায়িত্ব থানার ওসির। খতে বলছে ওসি স্যার না পারলে সর্বনিম্ন SI সাব ইন্সপেক্টরকে দেওয়া যাবে, তবে ASI যখন 207 গ অনুযায়ী থানার ওসির দায়িত্বে থাকবে তখন এই ASI সেও তদন্তকারী কর্মকর্তা হতে পারবে। প্রত্যেকে কমেন্ট করেন এটা বুঝতে পারছেন কিনা, ব্যাপারটা বোঝা গেল কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা PRB।
একা একা কথা বলে লাইভ ক্লাস নেওয়া খুবই কষ্টের, ঠিক আছে? আপনারা একটু প্লিজ কমেন্ট করতে থাকবেন একটু পর পর। ধারা একটা পড়ানো হইলেই বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি, বা আর একবার বলেন, বা এই সমস্যা আছে। আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে স্লোলি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক প্রেশার নিতে হয়, তারপরেও স্লোলি আমি বোঝানোর চেষ্টা করতেছি। বোঝা যাচ্ছে কিনা সবাই কমেন্টে লেখেন। এখন আমরা 4টা প্রশ্ন পড়ব, এক এক লাইনের, খুব সুন্দর 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মামলা রুজু করার দায়িত্ব কার? প্রত্যেকে অ্যান্সার করবেন প্রশ্ন শোনা মাত্রই। মামলা রুজু করার দায়িত্ব বা এফআইআর রেকর্ড করার দায়িত্ব কার এবং পিআরবি কততে? তাহলে প্রথম হচ্ছে মামলা রুজু করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের, পিআরবি 243-এর ক, 1 নম্বর। ওই যে ওসি স্যার বিপি ফর্ম 27-এ মামলা রেকর্ড করবে। তাহলে মামলা রুজু করার দায়িত্ব কার? ওসি স্যার 243 ক। এবার মামলা তদন্তের দায়িত্ব কার? মামলা তদন্তের দায়িত্ব হচ্ছে ওসি স্যারের 255 ক। রুজু করার দায়িত্ব ওসি স্যারের 243-এর ক, তদন্ত করার দায়িত্ব ওসি স্যারের 255 ক। এবার এএসআই কি থানার ওসি হতে পারে? এএসআই কি থানার ওসি হতে পারে? হ্যাঁ পারে। কত পিআরবিতে? পিআরবি 207-এর গ, ক খ গ, পিআরবি 207। এএসআই কি ওসি হতে পারে? হ্যাঁ পারে, পিআরবি 207-এর গ। এইবার সুন্দর প্রশ্ন, আপনারা অ্যান্সার করবেন। এএসআই কি মামলা তদন্ত করতে পারে? তাহলে কত পিআরবিতে পারে? প্রত্যেকে শুধু এই প্রশ্নটার অ্যান্সার করেন। প্রথমে পাইলাম মামলা রুজু করার দায়িত্ব ওসি স্যারের 243-এর ক, তদন্ত করার দায়িত্ব ওসি স্যারের 255-এর ক, এএসআই ওসি হইতে পারে 207-এর গ। তা এএসআই কি মামলা তদন্ত করতে পারে? যদি পারে সেইটা কত পিআরবিতে? এইটা যে পারবেন সে আজকের ব্রিলিয়ান্ট। এএসআই কি মামলা তদন্তকারী কর্মকর্তা হতে পারেন? পিআরবি কততে পারবেন এএসআই? সুব্রত দাদা আপনি কমেন্ট করেন না কেন? প্রিন্স হৃদয় কমেন্ট করো তাড়াতাড়ি। এটা বোঝা যাচ্ছে কিনা সুব্রত দাদা? ইয়েস, আজকের ক্লাসের উইনার সুব্রত দাদা। আমি যে সোহাগ মিস্ত্রি কি লিখতেছো তুমি? ধ্রুবরাজ দাদা আপনি কি লিখতেছেন? আমিনুর রহমান থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনাদের কি কোনো হুঁশ নাই নাকি? আমি যে এত কষ্ট করে বুঝাচ্ছি। পিআরবি 207-এর গ, সেখানে বলছে এএসআই থানার ওসি হইতে পারেন, কিন্তু এএসআই মামলা তদন্তকারী কর্মকর্তা হতে পারেন 255 খতে। 255 খ, মামলা রুজু করার দায়িত্ব ওসি স্যারের,
তদন্ত করার দায়িত্ব ওসি স্যারের। এএসআই ওসি হইতে পারে 207-এর গতে, আবার এএসআই মামলা তদন্ত করতে পারে পিআরবি 255-র খতে। সবাই একটু হুঁশ রাখেন। 207-এর গ অনুযায়ী যখন সে ওসি হিসেবে দায়িত্বে থাকবে তখন সে মামলা তদন্ত করতে পারবে। এই লেখাটা আছে 255-র খতে। 255-র খতে বলছে এএসআই কখন মামলা তদন্ত করতে পারবে, সেখানে ব্যাখ্যা দিয়ে লেখছে যখন সে 207-এর গ অনুযায়ী ওসির দায়িত্বে থাকবে তখন মামলা তদন্ত করতে পারবে। এইটা 255-র খতে ডিটেলসে বলা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা পরের পিআরবিতে যাই। 256 আমাদের, আপনি যখন একটা মামলা তদন্ত করতে যাবেন, তদন্ত শুরু করার আগে থানায় বিভিন্ন রেজিস্টার আছে। একটা থানায় 86টি রেজিস্টার আছে মূলত প্রধানত। এর কিছু কিছু মূল কিছু রেজিস্টার আছে, যেমন ভিসিএনবি আছে, ঠিক আছে, গ্যাং রেজিস্টার আছে, বিভিন্ন ক্রাইম ইন্ডেক্স আছে, অর্থাৎ যেখানে আসামিদের বর্ণনা থাকে, পূর্বের মামলার সব কিছু লেখা থাকে। তো এই আসামির নামে পূর্বে কোনো মামলা আছে কিনা এইসব কিছু চেক করে তারপর তদন্ত শুরু করতে হবে। অর্থাৎ আসামিটা কোন প্রকৃতির তাহলে সেটা জানা যাবে। যদি দেখা যায় তার নামে আগেও 2টা মামলা আছে তাহলে সে গুরুতর প্রকৃতির। সেজন্য পিআরবি 256 তদন্ত শুরু করার আগে থানার কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখতে হবে, চেক করে দেখতে হবে। এবার 257 পিআরবি, একটা মামলা হয়েছে। এখন পুলিশ অফিসার চাইলে 5টি কারণে এই মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারে, অর্থাৎ তদন্ত করবে না, স্টপ ইনভেস্টিগেশন ফর 5 রিজন। 5টি কারণে তদন্ত থেকে বিরত থাকতে পারে। ফৌজদারি কার্যবিধির 157 ধারায় এই 5টা আমরা পড়ছিলাম। ফৌজদারির 157, পিআরবি 257। ফৌজদারির 157, পিআরবির 257 5টি ক্ষেত্রে বা 5টি কারণে তদন্ত থেকে বিরত থাকা যায়। 1 নম্বর, তদন্তটি যদি জনস্বার্থে না হয়, তদন্তটি করার জন্য যদি পর্যাপ্ত কারণ না থাকে, বাদী যদি নিজেই তদন্ত না করার জন্য আবেদন করেন, অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়, 5 নম্বর হচ্ছে অপরাধটি যদি সামান্য ক্ষতিকারক কার্য হয়। পুরাতন একটা বাটন মোবাইল ঘরে ছিল, ব্যাটারি নষ্ট, মোবাইল এখন আর খোলে টোলে না, চার্জও লয় না, কিছু না। এই মোবাইলটা একজনে চুরি করে নিয়ে গেছে। থানায় যাই মামলা করলো, আমার মোবাইল চুরি করছে, এই জন্য মামলা করছে। এখন ওসি স্যার মামলা যে কোনোভাবে হওয়ার পর দেখতেছে, হাই হাই, এটা একটা পুরা নষ্ট বাটন মোবাইল, এই জন্য মামলা করছে, এটা তো সামান্য ক্ষতিকারক কার্য। তখন কিন্তু ওসি স্যার এই মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারবে। এমন মামলা করছে, মামলা হয়েছে জায়গা জমি বা টাকা পয়সা উদ্ধার, অর্থাৎ
দেওয়ানি জায়গা জমি সংক্রান্ত মামলা। পরে ওসি স্যার দেখতেছে যে না, তো এই কাজ তো আমাদের না, এটা তো জজ কোর্টের কাজ, সেশন কোর্টের কাজ, সেইখানে মামলা হবে, জায়গা জমি মীমাংসা সেইগুলা, এটা তো থানার কাজ না। তাই দেওয়ানি প্রকৃতির হইলে সেটা স্টপ থাকতে পারবে। এমন মামলা করছে যেটা তদন্ত করার মতো তেমন কোনো কারণই নাই, হুদাই। মেয়ে কি করছে, 18 বছরের মেয়ে অথবা 17 বছরের মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করে, এই ছেলের সাথে রাত্রেবেলা পালাই গেছে। মেয়ের বাবা ওই ছেলের বিরুদ্ধে মামলা করছে, মামলা করার 1 ঘন্টা পরে এই ছেলে মেয়ে আবার চলে আসছে। এখন কি এই মামলার তদন্ত করার মতো কিছু আছে? পর্যাপ্ত কারণ নাই। এরকমই মনে করেন, ঘর থেকে স্বর্ণের দুল হারাই গেছে, মামলা করছে, মামলা করিকে বাড়ি এসে দেয়, আবার কে যেন যে নেছিল হে কোন ফাঁকে যেন আবার স্বর্ণের দুল থুই গেছে, আবার রেখে গেছে। তখন বাদী আবার নিজে আবেদন করবে, থাক ওসি স্যার থাক, আমি মামলা করছিলাম, এই মামলার তদন্ত করার দরকার নাই। অর্থাৎ বাদী যদি নিজেই আবেদন করে। আর একটা হচ্ছে তদন্তটি যদি জনস্বার্থে না হয়, তাহলে 5টি ক্ষেত্রে পুলিশ অফিসার মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারেন। তদন্তটি যদি জনস্বার্থে না হয়, অপরাধটি তদন্ত করার মতো যদি পর্যাপ্ত কারণ না থাকে, বাদী নিজেই যদি তদন্ত না করার জন্য আবেদন করেন, অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়, অপরাধটি যদি সামান্য ক্ষতিকারক কার্য হয়, 100 ফৌজদারি কার্যবিধি 157, পিআরবি 257। যারা যারা বুঝতে পারছেন একটু ওকে লেখেন, বা বুঝতে পারছি লেখেন। আর এবার হচ্ছে পিআরবি 258, ফৌজদারির 156, পিআরবি 258। অর্থাৎ মামলা হইলে সরজমিনে বা ঘটনাস্থলে যে তদন্ত করতে যাওয়া হয়, সেই সরজমিনে তদন্তের পিআরবি হচ্ছে 258। আপনাকে কেউ এসে অভিযোগ দিল বা মামলা করলো, আপনি সেই কাগজ নিয়ে যে সরাসরি ঘটনাস্থলে দৌড়ে যান সামারি করার জন্য, এই যে আপনি যে সরজমিনে বা ঘটনাস্থলে যান কোন আইনের বলে? আপনার তো একটা আইন লাগবে। কেউ যদি প্রশ্ন করে বসে, সেটা হচ্ছে ফৌজদারির 156, পিআরবির 258, সরজমিনের তদন্ত। পিআরবির 259, আওতার বাহিরে তদন্ত। আপনার থানা এলাকায় মামলা হয়েছে, আপনার থানায় মামলা হয়েছে, কিন্তু এর তদন্ত অন্য থানায়, এইটা তদন্ত করতে যাওয়া লাগবে অন্য থানায়। এই মামলা সংশ্লিষ্ট অনেক কিছু আছে, তাই অন্য থানায় যদি আপনি যান, সার্কেল এএসপি যিনি আছেন বা তার উপরের যিনি আছেন, তাদের অনুমতি ছাড়া আপনি এক থানার অফিসার অন্য থানায় এলাকায় তদন্তভার গ্রহণ করতে পারবেন না। দুঃখিত, আমাদের কারেন্ট চলে গেছে। তাহলে হচ্ছে 259 আর 260 বলছে, মামলা তদন্তকালে আপনি বাদী বিবাদী সাক্ষীদেরকে কোনো বিরক্তি অর্থাৎ অযথা হয়রানি করতে পারবেন না,
আর 261 তদন্তে এক নাগারে চালাইতে হবে, অর্থাৎ তদন্তে আপনি মানে ধীরে ধীরে করতে পারবেন না, একটানা তদন্ত শুরু হওয়ার পর একটানা চালিয়ে তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দিতে হবে 261। আর আপনি গ্রেপ্তারকালে বা এই তদন্ত চলাকালে কোনো আসামিকে নির্যাতন করতে পারবেন না, আসামি যাতে দুর্ব্যবহারের অভিযোগ না দিতে পারে। আর যদি আপনি দুর্ব্যবহার করেন তাহলে এটা প্রমাণিত হইলে আসামি এবং কাগজপত্র এবং আপনাকে কোর্টে প্রেরণ করতে হবে। আর 250 হইচই নোটিশ, 251 দাবিদারবিহীন সম্পত্তি, 252 হুঁশিয়ারি নোটিশ, 254 হচ্ছে নন এফআইআর মামলা, অর্থাৎ যে মামলা এফআইআর হয় নাই, নর্মাল জিডি করা হয়েছিল। এই জিডি করার পরে যে প্রতিবেদনটা দেওয়া হয় এটা পিআরবি 254। 255 থানা এলাকায় সকল মামলার সাধারণ তদন্তের দায়িত্ব থানার ওসি স্যারের, তবে তিনি না পারলে এসআই এর নিচে কাউকে তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। তবে এএসআই যখন ওসির দায়িত্বে থাকবে তখন এএসআইও মামলা তদন্ত করতে পারবে। 256 তদন্ত শুরু করার আগে গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো চেক করতে হবে। 257 5টি কারণে তদন্ত থেকে বিরত থাকা যাবে। 258 সরজমিনে তদন্ত করতে যাবেন। 259 আওতার বাইরে তদন্ত করতে গেলে সার্কেল এসপি বা তার ঊর্ধ্বতনের অনুমতি নিতে হবে। 260 মামলা তদন্তকালে বাদী বিবাদী সাক্ষী কাউকে আপনি অযথা হয়রানি করতে পারবেন না। আর 261 তদন্ত করতে দিলে যে নির্দিষ্ট সময় দিয়ে দেবে এই সময়ের মধ্যে আপনি তদন্ত রিপোর্ট দিতে হবে। আপনি যদি এই সময় লঙ্ঘন করেন তখন প্রত্যেক জেলার এসপি স্যার তার জেলার থানার যে সাব ইন্সপেক্টরদের এই পিআরবি 261 মূলে শোকাজ করেন যে আপনাকে এত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও আপনি পিআরবি 261 বিধি লঙ্ঘন করে তদন্তে বিলম্ব করতেছেন। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শিয়ে আগামী 7 কার্য দিবসের মধ্যে কি করবেন? জবাব দাখিল করবেন। এই 261-তে এই আইও যারা আছে তদন্তকারী ইনভেস্টিগেশন অফিসারদের 261 মূলে শোকজ করা হয়। আর 262 হচ্ছে আসামির প্রতি দুর্ব্যবহারের অভিযোগ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কর্তৃক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, অর্থাৎ অভিযুক্ত আপনি যদি কাউকে গ্রেপ্তার করার পরে আপনি তাকে কোর্টে আদালতে উপস্থাপনের পূর্বে তাকে জিজ্ঞেস করবেন যে পুলিশের বিরুদ্ধে তার কোনো অভিযোগ আছে কিনা, অর্থাৎ পুলিশ তাকে গ্রেপ্তারের সময় বা গ্রেপ্তারের পরে কোনো আঘাত মারধর করছে কিনা, এই ধরনের প্রশ্ন করবে, আসামি উত্তর দেবে। এইটা আবার কেস ডায়েরিতে লিখে রাখবেন। যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তো ভালো, আর যদি থাকে তাহলে তাকে ডাক্তারি পরীক্ষা করে সেই কাগজপত্র সহ এবং যে অফিসার দুর্ব্যবহার করছে তাকে সহ আদালতে প্রেরণ করতে হবে। আগামীকাল আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করব কেস ডায়েরি লেখার নিয়ম, পিআরবি 263-64, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেকে আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।